আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের আলোচনার টপিক পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। এই টপিকটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মাথাটা ঠান্ডা করো, খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে বসে পড়ো। চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। দেখো, আমরা যখন কোনো রাশি পরিমাপ করি, যখন আমরা মেজারমেন্ট নেই, তখন আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন, আমরা কখনোই 100% নির্ভুল পরিমাপ করতে পারি না। 100% নির্ভুল পরিমাপ করা আসলে সম্ভবই না। খুবই সূক্ষ্ম ভুল হলেও পরিমাপের মধ্যে ভুল থাকবেই। তাহলে এই যে পরিমাপ করতে গিয়ে আমাদের ভুল হচ্ছে, এই যে পরিমাপের মধ্যে কিছু ভুল থেকে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে পরিমাপের ত্রুটি বা ইরর ইন মেজারমেন্ট। এখন এই যে ইরর ইন মেজারমেন্ট বা পরিমাপের ত্রুটি, এটাকে যদি আমরা ক্যাটাগরিতে ভাগ করতে যাই, তাহলে মেইনলি এটাকে দুইটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো সিস্টেমেটিক এরর বা নিয়মিত ত্রুটি, আরেকটা হচ্ছে র্যান্ডম এরর বা এলোমেলো ত্রুটি। অনেক সময় আমরা বলি অনিয়মিত ত্রুটি। ঠিক আছে? এখন সিস্টেমেটিক এররটা আসলে কি? সিস্টেমেটিক এরর বা নিয়মিত ত্রুটি হচ্ছে এমন ত্রুটি যেগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কিন্তু পজিটিভ, নেগেটিভ যাই হোক না কেন, সে নির্দিষ্ট একটা প্যাটার্ন মেনে চলে। প্রতিবার পরিমাপে সে একটি নির্দিষ্ট পরিমাণ ত্রুটিই আমাকে দেখায়। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবং এই ত্রুটির কারণগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়। এর উৎসটা আমরা জানি। কেন এই ত্রুটিটা হচ্ছে সেটা আমরা জানি। তো যেহেতু আমরা কারণটা জানি, এই ত্রুটিটাকে খুব সহজে মিনিমাইজ করা যায়, রিমুভ করা যায়। ঠিক আছে? এই ত্রুটিটা খুব সহজেই সলভ করে ফেলা যায়। যেমন ধরো, আমি যদি তোমাকে একটা উদাহরণ দেই, মনে করো তুমি চালের দোকানে গেছো চাল কিনতে। তুমি 10 কেজি চাল কিনতে চাও। এখন দোকানদার যে ওয়েট মেশিনে তোমার চালটা ওজন করবে, তুমি দেখলে সেখানে চাল দেওয়ার আগেই 0.1 কেজি রিডিং উঠে আছে। এখনো কোনো চাল দেওয়া হয়নি, তারপরও সে সেই মেশিনটিতে কি 0.1 কেজি মানে 100 গ্রাম দেখাচ্ছে। এখন এই মেশিন দ্বারা যদি ঠিক 10 কেজি পরিমাপ করা হয় এবং তোমাকে দেয়া হয়, তাহলে বলো তো এখানে কি প্রকৃতপক্ষেই 10 কেজি চাল আছে? নেই তো, তাই না? এখানে 100 গ্রাম কম আছে, 9 কেজি 900 গ্রাম আছে, তাই না? এখন ধরো অন্য কেউ 5 কেজি চাল নিতে এসেছে। তো এই ওয়েট স্কেলে যদি 5 কেজি মাপা হয়, সেটা কি 5 কেজি হবে? হবে না, 100 গ্রাম কম হবে, 4 কেজি 900 গ্রাম হবে, তাই না? এখন কেউ যদি 1 কেজি নেয়, তবুও সে 900 গ্রাম পাবে, 100 গ্রাম কম পাবে। ঠিক আছে? তার মানে এই ওয়েট স্কেলে যতবারই পরিমাপ করা হোক না কেন, সে সবসময় 100 গ্রাম বেশি দেখাবে। প্রকৃত ওজনের চেয়ে সে সবসময় কি 100 গ্রাম বেশি করে দেখাবে। 9 কেজি 900 গ্রামকে সে 10 কেজি দেখাবে। 900 গ্রামকে সে 1 কেজি দেখাবে। 4 কেজি 900 গ্রামকে সে 5 কেজি দেখাবে। তার মানে এই মেশিনে আমরা যতবারই পরিমাপ করি না কেন, সে আমাকে 100 গ্রামের একটা ত্রুটি দেবে। তাই না? তাহলে সে সবসময় আমাকে কি 100 গ্রাম ত্রুটি দিচ্ছে, তাই না? তাহলে সে একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলছে। বুঝতে পেরেছ? তাহলে এটা একটা সিস্টেমেটিক এরর। সে একটা নির্দিষ্ট প্যাটার্নে চলছে। এবং নির্দিষ্ট প্যাটার্নে চলছে দেখে এটাকে কিন্তু আমরা সহজে সলভও করে ফেলতে পারি। এই যে তোমরা বলে ফেলেছ যে আমি যখন 10 কেজি নিয়েছি সেখানে আসলে 10 কেজি ছিল না। প্রকৃতটা কত ছিল? 9 কেজি 900 গ্রাম। যদি এই ওয়েট স্কেলে 5 কেজি পরিমাপ করে, তবে সেটা প্রকৃতপক্ষে 5 কেজি নয়, 4 কেজি 900 গ্রাম। তাই না? তাহলে আমরা খুব ইজিলি প্রকৃত ভ্যালুটা বের করে ফেলতে পেরেছি। তাহলে এই ধরনের এররগুলোই হচ্ছে সিস্টেমেটিক এরর। এখন দেখো, সিস্টেমেটিক এররকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন ধরো ইনস্ট্রুমেন্টাল এরর বা যান্ত্রিক ত্রুটি। আবার ধরো যে এনভায়রনমেন্টাল এরর বা পরিবেশগত ত্রুটি। ঠিক আছে? তো এই যান্ত্রিক ত্রুটি নিয়ে তোমাদের আগের সিলেবাসে অনেক আলোচনা ছিল। বিভিন্ন ইনস্ট্রুমেন্টের যান্ত্রিক ত্রুটি নিয়ে আমরা কাজ করতাম। স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, এগুলোর যান্ত্রিক ত্রুটি নিয়ে আমরা আলোচনা করতাম, পড়াশোনা করতাম। ঠিক আছে? কিন্তু তোমাদের বর্তমান সিলেবাসে এই যান্ত্রিক ত্রুটি নিয়ে খুব একটা আলোচনা নেই। তার জায়গায় তোমাদের এখন আলোচনা করা হয়েছে এই র্যান্ডম এরর নিয়ে। তাহলে চলো এখন আমরা র্যান্ডম এররের দিকেই ফোকাস করি। তবে তোমরা যদি চাও, তাহলে আমি যান্ত্রিক ত্রুটি নিয়ে কিছু আলোচনা একসময় করে দেব। ঠিক আছে? যদি তোমরা চাও তাহলে আমাকে জানিও, আমি তোমাদের এই যান্ত্রিক ত্রুটি নিয়েও একটা ক্লাস দিয়ে দেব। ওকে? আপাতত আমরা সিস্টেমেটিক এররটাকে একপাশে সরিয়ে রাখি। আমরা র্যান্ডম এররের দিকে ফোকাস করি। কারণ তোমাদের সিলেবাসে এখন রয়েছে র্যান্ডম এরর বা
এলোমেলো ত্রুটি। ঠিক আছে? তাহলে দেখো, এই ত্রুটির নাম দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে র্যান্ডম একটা জিনিস, এলোমেলো। তার মানে এটা কোনো সিস্টেমেটিক ওয়েতে চলে না। ঠিক আছে? এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। কতটুকু ত্রুটি হবে আমরা বলতে পারি না। এলোমেলোভাবে ত্রুটি দেয়, র্যান্ডমলি ত্রুটি দেয়। কখনো কম, কখনো বেশি, কখনো নেগেটিভ, কখনো পজিটিভ, কখনো অনেক কম, কখনো একটু কম, কখনো অনেক বেশি, কখনো একটু বেশি। মানে ত্রুটিটা একদম এলোমেলোভাবে হয়। একেক সময় একেক রকম ত্রুটি হয়। ঠিক আছে? এবং এই ত্রুটিটা কেন হয় এর কোনো কারণ আমরা খুঁজে পাই না। এর কোনো সোর্সও আমরা জানি না। তো যেহেতু আমরা উৎসটাই খুঁজে পাই না, কারণটাই জানি না, তাহলে এই ত্রুটিটাকে সহজে আমরা সলভও করতে পারি না। ঠিক আছে? এই র্যান্ডম এরর কমানোর একমাত্র পদ্ধতি হচ্ছে আমাকে বেশি বেশি করে রিডিং নিতে হবে। আমরা যদি কোনো রাশি পরিমাপ করতে চাই, তাহলে সেই রাশিটাকে আমাকে বারবার পরিমাপ করতে হবে। বারবার বারবার পরিমাপ করার ফলে আমরা যে রিডিংগুলো পাবো সেগুলো যদি আমরা এভারেজ করি তাহলে আমরা কাছাকাছি একটি ভ্যালু পাবো। মানে আমাদের র্যান্ডম এররটা অনেকটাই কমে আসবে। আমরা যত বেশিবার রিডিং নেব, র্যান্ডম এররটা আমার ততই কমে আসবে। বিভিন্ন এরর সম্পর্কে তো আমরা জানলাম। এবার আমরা দেখি যে এই এররগুলো আমরা কিভাবে পরিমাপ করব। ত্রুটি পরিমাপের পদ্ধতি। ত্রুটি পরিমাপের পদ্ধতিগুলো জানতে গেলে আমাদের প্রথমেই যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর। পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর জিনিসটা আসলে কি? প্রকৃত মান, কোনো রাশির প্রকৃত মান এবং আমাদের পরিমাপকৃত মান, এই দুইটির যে পার্থক্য, যে ডিফারেন্স, সেটাকেই বলা হয় পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর। ঠিক আছে? দেখো, কোনো রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্যকেই পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর বলে। তাহলে পরম ত্রুটির সূত্রটি আসলে কি? প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। অর্থাৎ প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স, সেটাই হচ্ছে পরম ত্রুটি। তবে আমরা এর মডুলাস মানটা নিই। অর্থাৎ আমরা নেগেটিভ মান এখানে কনসিডার করি না। আমরা কোনো মাইনাস মান এখানে নেব না। এই ভিতরে যাই মান আসুক সেটার আমরা পজিটিভ ভ্যালুটাই শুধু নেব। ঠিক আছে? এজন্য এই সূত্রে আমরা একটা মডুলাস চিহ্ন বা পরম মান চিহ্ন ব্যবহার করি। দেখো, একটা উদাহরণ যদি আমরা দেখি, যদি কোনো বস্তুর প্রকৃত দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার হয় এবং এর দৈর্ঘ্য আমরা মেপে 12.3 সেন্টিমিটার পাই, তাহলে পরম ত্রুটি হবে এই দুইটার ডিফারেন্স, অর্থাৎ 0.2 সেন্টিমিটার। ওকে, এখানে যদি আমরা 12.9 পেতাম তাহলে আমাদের পরম ত্রুটি কত হতো? 0.4 সেন্টিমিটার। মাইনাস 0.4 কিন্তু আমরা বলতাম না, আমরা সবসময় পজিটিভ ভ্যালুটাই নেব। তাহলে তখন অ্যাবসোলিউট এরর বা পরম ত্রুটি হতো 0.4 সেন্টিমিটার। তাহলে দেখো, পরম ত্রুটি বের করাটা খুবই সহজ, তাই না? আমাদের মেজার্ড ভ্যালু বা পরিমাপকৃত মান এবং প্রকৃত যে মান তার পার্থক্যটাই হচ্ছে পরম ত্রুটি। ওকে, এখন ধরো তোমার প্রকৃত দৈর্ঘ্যটি দেয়া নেই, প্রকৃত মান যদি তোমার দেয়া না থাকে, তখন তুমি কিভাবে পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর বের করবে? ধরো তোমাকে একটা বস্তু দিল, তুমি এটার দৈর্ঘ্য পরিমাপ করলে, পরিমাপকৃত মান পেলে 12.3 সেন্টিমিটার। তাহলে এটা কি অ্যাকুরেট? অ্যাকুরেট তো না অবশ্যই, তাই না? কারণ পরিমাপে আমাদের ত্রুটি থাকবেই। তাহলে অ্যাবসলিউট এররটা এখানে কত, পরম ত্রুটিটা আসলে কত, সেটা তুমি কিভাবে বের করবে? তাহলে প্রকৃত মান দেয়া না থাকলে আমরা কিন্তু সমস্যায় পড়ে যাই, তাই না? তাহলে চলো আমরা এবার এই প্রবলেমটাও সলভ করে ফেলি। এবার আমরা পরম ত্রুটি নির্ণয়ের জন্য একটি বাস্তবিক উদাহরণ দেখব। ঠিক আছে? একটি বাস্তবসম্মত জিনিস এবার আমরা শিখব। ধরো একজন শিক্ষার্থী পরীক্ষাগারে স্ক্রু গজ দ্বারা একটি পাতলা পাতের পুরুত্ব কয়েকবার মেজার করলো। কয়েকবার মেজার করার পরে সে এই রিডিংগুলো পেল। একবার সে পেল 1.22 মিলিমিটার, আরেকবার পেল 1.23 মিলিমিটার, আরেকবার পেল 1.19 মিলিমিটার, আরেকবার পেল 1.20 মিলিমিটার। তাহলে এগুলো হচ্ছে তার পরিমাপকৃত মান। এখন ধরো এখান থেকে আমার অ্যাবসোলিউট এরর বা পরম ত্রুটি বের করতে হবে। ঠিক আছে? তাহলে পরম ত্রুটি বের করতে গেলে এখন আমাদের কি প্রয়োজন? প্রকৃত মানটি কত সেটি আমাদের প্রয়োজন, তাই না? তো প্রকৃত মান আমি এখন কিভাবে পাবো? প্রকৃত মান তো আমি জানি না, আমি মেজার করে তো এক এক সময় এক একটি ভ্যালু পাচ্ছি, তাই না? তাহলে প্রকৃত মান বের করার জন্য আমরা একটা টেকনিক ইউজ করি। সেটা হচ্ছে, পরিমাপ করার পরে এই যে আমরা বিভিন্ন মান পেয়েছি, ভিন্ন ভিন্ন মানগুলো পেয়েছি, আমরা সেগুলোর গড় করব। এভারেজ করার পরে যে ভ্যালুটা আমরা পাবো সেটাকেই আমরা ধরে নেব প্রকৃত মান। বুঝতে পেরেছ? তাহলে এই মানগুলো যদি আমি এভারেজ করি তাহলে দেখো তো আমি কি পাই? তাহলে আমরা প্রকৃত পুরুত্বটা পেয়ে যাচ্ছি 1.21 মিলিমিটার। আমি এই সব মানগুলো যোগ করেছি, 4টা মান যোগ করেছি এবং সেটাকে 4 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে আমরা কত পেয়েছি? 1.21 মিলিমিটার। এটাই হচ্ছে প্রকৃত মান।
ঠিক আছে? তাহলে প্রকৃত মান যেহেতু পেয়ে গিয়েছি, এবার তাহলে আমরা অ্যাবসোলিউট এরর বের করে ফেলি। তাহলে অ্যাবসোলিউট এরর কি এখন আমরা একটা পাবো? একটা তো পাবো না, তাই না? কারণ আমরা তো ৪ বার পরিমাপ করেছি, তাই না? তাহলে প্রথমটার জন্য একটা পরম ত্রুটি পাবো, দ্বিতীয়টার জন্য একটা পাবো, তৃতীয়টার জন্য একটা পাবো এবং চতুর্থটার জন্য একটা পাবো। আমরা মোট ৪ টি অ্যাবসোলিউট এরর পাবো। ঠিক আছে? কিভাবে পাবো? এই যে আমাদের প্রকৃত মান এটা, আমরা ধরে নেব এটাই হচ্ছে আমাদের প্রকৃত মান এবং এখান থেকে একবার এটা মাইনাস করব, একবার এটা মাইনাস করব, একবার এটা মাইনাস করব এবং একবার এটা মাইনাস করব। তাহলে দেখো আমরা কি পাই? এই যে দেখো। তাহলে আমরা ৪ টা অ্যাবসোলিউট এরর বা পরম ত্রুটি পেয়ে গেলাম। কিন্তু আমাদের তো ৪ টা দরকার নেই। আমাদের তো একটা ত্রুটি দরকার, তাই না? যে এই মেজারমেন্টে আমাদের আসলে কতটুকু ত্রুটি হয়েছে। তাহলে আমরা আবারও সেই সেম টেকনিক অবলম্বন করব। কি করব? আমরা যে ৪ টি ত্রুটি পেয়েছি, সেই ৪ টি ত্রুটিকে আবারও আমরা গড় করে ফেলব। সেই ৪ টা ত্রুটিকে যদি আমি গড় করি, তাহলে আমি পাবো গড় পরম ত্রুটি। ঠিক আছে? তাহলে এই যে দেখো আমরা গড় পরম ত্রুটি বের করলাম। গড় পরম ত্রুটি হবে আমাদের 0.015 মিলিমিটার। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের গড় পরম ত্রুটি এবং এটাকেই তোমাদের বইয়ের ভাষায় বলা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। ওকে? তাহলে চূড়ান্ত ত্রুটি কি? চূড়ান্ত ত্রুটি হচ্ছে মূলত গড় পরম ত্রুটি। আচ্ছা, ত্রুটি তো আমরা পেলাম। তাহলে এই যে আমরা কাজটি করলাম এতক্ষণ ধরে, আমরা যে এক্সপেরিমেন্ট করলাম, আমরা পাতলা পাতের পুরুত্ব নির্ণয় করতে চাইলাম। আমরা পাতলা পাতের পুরুত্ব নির্ণয় করার জন্য এত ক্যালকুলেশন করলাম, তাই না? তাহলে এই যে এত পরিমাপ মাপঝোঁক আমরা করলাম, করার পরে রেজাল্টটা আমরা আসলে কিভাবে লিখব? এই পাতলা পাতের পুরুত্বটি আসলে কত হবে? কিভাবে আমরা প্রকাশ করব? তাহলে দেখো, এটা আমরা প্রকাশ করব ঠিক এভাবে। 1.21 এই যে আমাদের প্রকৃত যে পুরুত্বটা, এটা প্লাস মাইনাস চূড়ান্ত ত্রুটি 0.015। তাহলে আমাদের পাতের পুরুত্বটি কি হবে? 1.21 প্লাস মাইনাস 0.015। অর্থাৎ আমাদের পাতের পুরুত্ব হচ্ছে আমরা পেয়েছি মেজার করে 1.21। তবে এই মেজারমেন্টে আমাদের ত্রুটি হতে পারে। কতটুকু ত্রুটি হতে পারে? 0.015 পর্যন্ত আমাদের ত্রুটি হতে পারে। এই পরিমাণ আমাদের বেশিও হতে পারে, কমও হতে পারে। ঠিক আছে? এজন্যই আমরা প্লাস মাইনাস চিহ্নটি এখানে ব্যবহার করি। তাহলে দেখো, ফিজিক্সে আমরা কিন্তু কখনো ত্রুটি গোপন করি না। ফিজিক্সে আমরা মেজারমেন্ট নেই, মেজারমেন্ট নিয়ে আমাদের যে রিডিংটা আসে সেটা আমরা বলি এবং এই রিডিংয়ে আমাদের কতটুকু ত্রুটি থাকতে পারে সেটাও আমরা হিসাব করে বের করে তার সঙ্গে বলে দেই যে আমাদের পাতের পুরুত্ব হচ্ছে 1.21 মিলিমিটার, কিন্তু এই পরিমাপে আমাদের 0.015 মিলিমিটার পর্যন্ত ত্রুটি থাকতে পারে, মানে কম বেশি হতে পারে। ঠিক আছে? এখন দেখো, তোমাদের বইয়ে এই যে 1.21 এটাকে বলা হচ্ছে পরিমাপকৃত মান। কারণ এই যে আমরা পরিমাপ করেছি, পরিমাপ করে সেটার গড় করেই তো আমরা এটা পেয়েছি, তাই না? এজন্য তোমাদের বইয়ে এটাকে বলা হচ্ছে পরিমাপকৃত মান আর এটাকে বলা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তাহলে যদি কোথাও তুমি এরকম রিডিং দেখতে পাও, তার মানে ধরে নেবে প্রথম অংশটি হচ্ছে পরিমাপকৃত মান এবং প্লাস মাইনাসের পরের অংশটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা যাব আপেক্ষিক ত্রুটিতে। তবে আপেক্ষিক ত্রুটি সম্পর্কে বিস্তারিত জানার আগে আমি তোমাদের সামনে একটি উদাহরণ দেখাতে চাই। দেখো, মনে করো দুজন স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি। তারা এক্সাম দিল। এক্সাম দেওয়ার পরে তারা যে মার্কস পেল সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। স্টুডেন্ট এ পেয়েছে 9 মার্কস, 9 নম্বর পেয়েছে সে। ঠিক আছে? আর স্টুডেন্ট বি যে, সে পেয়েছে 40 মার্কস, 40 মার্কস সে পেয়েছে। এখন বলো তো, এই দুইজনের মধ্যে আসলে কে বেশি মার্কস পেয়েছে? অবশ্যই স্টুডেন্ট বি, তাই না? সে 40 মার্ক পেয়েছে, তাহলে সে তো অবশ্যই বেশি মার্ক পেয়েছে, তাই না? আচ্ছা, এখন যদি আমি বলি যে বলতো এই দুজন স্টুডেন্টের মধ্যে কার পরীক্ষা ভালো হয়েছে? তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এই স্টুডেন্ট বি যেহেতু 40 মার্কস পেয়েছে তারই মনে হয় পরীক্ষা ভালো হয়েছে, তাই না? কিন্তু এটা সবসময় সত্য নাও হতে পারে। আমাদের এখন আসলে দেখতে হবে যে কত মার্কের মধ্যে তারা পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে? কত মার্কের মধ্যে পরীক্ষা দিয়েছে এটা যদি আমি না জানি, তাহলে আমি আসলে বলতে পারবো না যে কার পরীক্ষাটা ভালো হয়েছে। তাহলে কত মার্কের মধ্যে পরীক্ষা দিয়েছিল এটা যদি আমরা দেখি, তাহলে এই যে দেখো, স্টুডেন্ট এ সে 10 মার্কের মধ্যে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দিয়ে সে 9 পেয়েছে, 10-এর মধ্যে সে 9 পেয়ে গিয়েছে। আর স্টুডেন্ট বি যে, সে 100 মার্কের পরীক্ষা দিয়েছে এবং 100 মার্কের পরীক্ষা দিয়ে সে 40 নাম্বার পেয়েছে। তাহলে এবার আমাকে বলো তো কার পরীক্ষাটা ভালো হয়েছে? অবশ্যই স্টুডেন্ট এ এর পরীক্ষা, তাই না? আমরা যদি তাদের এই মার্কসটাকে শতকরায় প্রকাশ করি, পার্সেন্টেজে যদি নিয়ে যাই, তাহলে দেখো স্টুডেন্ট এ সে পেয়েছে 90% মার্কস
এবং স্টুডেন্ট বি পেয়েছে 40% মার্কস। ওকে, তাহলে শতকরায় নিয়ে গিয়ে আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি যে আসলে স্টুডেন্ট এর পরীক্ষাই ভালো হয়েছে, যদিও মার্কস দেখে কিন্তু আমি বুঝতে পারছিলাম না। ঠিক একইভাবে যখন কোনো মেজারমেন্টের ইরর তোমাকে বলা হবে, তো সেই ইররের পরিমাণ দেখে কিন্তু তুমি বুঝতে পারবে না যে পরীক্ষাটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে। দেখো, আমরা যখন একটি বস্তুর লেন্থ মেজার করলাম তখন আমরা ইরর পেলাম 0.5 সেন্টিমিটার, এবং আমরা যখন আরেকটি বস্তুর লেন্থ মেজার করলাম তখন আমরা ইরর পেলাম 10 সেন্টিমিটার। অনেক বেশি এরর, তাই না? কিন্তু এই ইররের পরিমাণটুকু দেখে আমি কিন্তু আসলে বলতে পারবো না যে আমাদের কোন মেজারমেন্টটা গ্রহণযোগ্য বেশি। ঠিক আছে? এটা বোঝার জন্য আমাকে জানতে হবে যে আমরা মূলত কতটুকু লেন্থ মেজার করেছিলাম। তাহলে চলো আমরা দেখি আমরা মূলত কতটুকু লেন্থ মেজার করেছিলাম। প্রথম ক্ষেত্রে দেখো, আমরা 1 সেন্টিমিটার লেন্থ মেজার করেছিলাম, এবং এই 1 সেন্টিমিটার লেন্থ মেজার করতে গিয়েই আমি 0.5 সেন্টিমিটার ইরর করে ফেলেছি। তাহলে দেখো তো এখানে আমাদের ইররের পার্সেন্টেজটা কতটুকু? 50%, তাই না? যা অনেক বেশি। 50% ইরর আসলে কখনোই গ্রহণযোগ্য নয়। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, 10 মিটার লেন্থ পরিমাপ করতে গিয়ে আমরা ইরর করেছি 10 সেন্টিমিটার। 10 মিটার মানে কত সেন্টিমিটার বলো তো? 1000 সেন্টিমিটার, তাই না? তাহলে 1000 সেন্টিমিটার লেন্থ মেজার করতে গিয়ে আমরা ইরর করেছি কতটুকু? 10 সেন্টিমিটার। ওকে, তাহলে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে পার্সেন্টেজে আমাদের কত পার্সেন্ট ইরর আসবে বলো দেখি? মাত্র 1%। ঠিক আছে? তাহলে এই পরীক্ষায় দেখো আমরা 50% ইরর করে ফেলেছি, যা মোটেও গ্রহণযোগ্য নয়। আর এই পরীক্ষায় দেখো আমরা মাত্র 1% এরর করেছি, যা খুবই কম। এজন্য এই দ্বিতীয় মেজারমেন্টটাই আমাদের বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে তোমরা কিভাবে আমরা শুধুমাত্র ইরর দেখে কোনো ডিসিশনে আসতে পারি না। মেজারমেন্টটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে তা জানার জন্য আমাদের ইররের পাশাপাশি আমরা মূলত কতটুকু লেন্থ মেজার করেছি সেটাও জানতে হয়। তাহলে প্রকৃত মান এবং চূড়ান্ত ত্রুটি এই দুটি ব্যবহার করে আমরা যে ইররের আরেকটি ফর্ম বের করলাম সেটাকেই বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। সেই আপেক্ষিক ত্রুটিটাকে আমরা পার্সেন্টেজ আকারে বা শতকরায়ও প্রকাশ করতে পারি। তাহলে চলো এবার আমরা আপেক্ষিক ত্রুটির সূত্রটি দেখে নিই। দেখো, আপেক্ষিক ত্রুটির সূত্রটি হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। এটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটির সূত্র। যদি আমরা এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে চাই তাহলে আমরা 100% দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে? 100% দিয়ে গুণ না করলেও কিন্তু আমরা আপেক্ষিক ত্রুটি পেয়ে যাব। এই যে অনুপাত, চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপকৃত মান, এই অনুপাতটিকেই বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তবে আপেক্ষিক ত্রুটিকে সাধারণত শতকরায় প্রকাশ করা হয়, এজন্য আমরা সূত্রের মধ্যে 100% দিয়ে দিয়েছি। এবার চলো এই সূত্রটি ব্যবহার করে আমরা কিছু প্র্যাকটিস করি এবং কিছু আপেক্ষিক ত্রুটি বের করি। প্রথমেই দেখো, আমাদের যে পাথটি ছিল সেই পাথের পুরুত্ব ছিল 1.21 প্লাস মাইনাস 0.015 মিলিমিটার। এখানে এই 1.21 মিলিমিটার এটা ছিল আমাদের পরিমাপকৃত মান, এবং 0.015 এটা ছিল চূড়ান্ত ত্রুটি। তাহলে এই পরিমাপের ক্ষেত্রে আমাদের আপেক্ষিক ত্রুটি কত হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা 0.015কে 1.21 দ্বারা ভাগ করে দেব। ঠিক আছে? তাহলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে এই মেজারমেন্টের আপেক্ষিক ত্রুটি। তাহলে এখানে আমরা আপেক্ষিক ত্রুটি কত পেলাম? 0.0124। ঠিক আছে? এটাকে যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে 100% দিয়ে গুণ করলেই চলবে। ঠিক আছে? এরপর আমরা নেক্সট উদাহরণে চলে যাই। দেখো, এই পরীক্ষায় আমরা পর্যায়কাল বের করেছি। পর্যায়কাল আমরা পেয়েছি 2.624 প্লাস মাইনাস 0.107 সেকেন্ড। এখানে 2.624 সেকেন্ড এটা হচ্ছে আমাদের প্রকৃত মান, এবং 0.107 সেকেন্ড এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে এখানে আমরা আপেক্ষিক ত্রুটি কত পাবো দেখো? 0.0408। ঠিক আছে? এটাকেও আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারি। এরপরে দেখো আমাদের আরেকটি উদাহরণ। এই উদাহরণে আমরা একটি তারের রোধ বের করেছি, এবং রোধ আমরা পেয়েছি 5 প্লাস মাইনাস 0.1 ওহম। তাহলে এখানে 5 হচ্ছে আমাদের প্রকৃত মান, এবং 0.1 ওহম এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে এই যে আমরা তারের রোধ পরিমাপ করেছি, এখানে আমাদের আপেক্ষিক ত্রুটি কত হয়েছে দেখো? 0.02। ওকে, তাহলে এগুলোই হচ্ছে আমাদের মূলত আপেক্ষিক ত্রুটি, এবং এই আপেক্ষিক ত্রুটিগুলোকে যদি আমরা পার্সেন্টেজে বা শতকরায় প্রকাশ করতে চাই
তাহলে আমরা পাই পাতের পুরুত্বের ক্ষেত্রে দেখো আমরা আপেক্ষিক ত্রুটি পেয়েছি 1.24%। এটাকে 100% দিয়ে গুণ করলেই আমরা পার্সেন্টেজে আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাব। পর্যায়কালের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি আমরা পেয়েছি 4.08% এবং তারের রোধ বের করার ক্ষেত্রে আমাদের আপেক্ষিক ত্রুটি হয়েছে 2%। ঠিক আছে, তাহলে ঠিক এভাবেই আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে পারি। তাহলে চলো এবার আমরা আমাদের খাতায় চলে যাই এবং কিছু গাণিতিক সমস্যাবলী সলভ করি। তাহলে তোমরা মাথাটা একটু ঠান্ডা করো, কেমন? দেখো, এই টপিকের গাণিতিক প্রবলেমগুলো একটু সাইজে বড় হবে, কেমন? এখানে ক্যালকুলেশন একটু বেশি করতে হয়, তবে ম্যাথগুলো সহজ আছে। হ্যাঁ, তোমরা সাইজ বড় দেখে কিন্তু ভয় পেয়ে যেও না, কেমন? তাহলে প্রথম কয়েকটা ম্যাথ আমরা বিস্তারিতভাবে লিখে লিখে করব। তোমরা পরীক্ষায় যেভাবে লিখবে ঠিক সেভাবে, এবং এরপরে আমি সংক্ষেপে ম্যাথগুলো তোমাদের করে দেব, কেমন? আচ্ছা, তাহলে ১ নম্বর সমস্যাটি দেখো। একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 2% হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটি কত হবে? ঠিক আছে, তাহলে এই ম্যাথটি আমরা করে ফেলি। দেখো, বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য আমাদের দেয়া আছে, তাই না? তাহলে আমরা লিখি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমরা লিখে ফেলি, অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য আমাদের ছিল 3 সেন্টিমিটার, তাকে যদি আমরা স্কোয়ার করি তাহলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল আমরা পেলাম 9 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রশ্নে আমাদের বলে দিয়েছিল দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 2%। ঠিক আছে, তাহলে কিসের 2% বলো তো? এই যে দৈর্ঘ্য আমরা মেপেছিলাম 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটারের 2%। ঠিক আছে, তাহলে ত্রুটিটা আসলে কত বলো দেখি, আমরা একটু রাফ করে নিই। ত্রুটিটা হবে 3 এর 2%। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2/100। তার মানে 3 দুগুণে 6, 6কে 100 দ্বারা ভাগ করলে 0.06। ঠিক আছে, তাহলে ত্রুটি হচ্ছে আমাদের 0.06 সেন্টিমিটার। অর্থাৎ এই যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করেছি 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটারের মধ্যে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.06 সেন্টিমিটার। অর্থাৎ এই দৈর্ঘ্যটি আমাদের 0.06 সেন্টিমিটার বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। তাহলে প্রথমে আমরা ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা বের করে ফেলি। আমরা লিখি এখন সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য। সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য তাহলে আমাদের কত হবে বলতো? 3 মাইনাস 3 ইন্টু 2%, তাই না? 3 এর 2% এটা হচ্ছে ত্রুটি। তাহলে এই 3 থেকে আমরা এটা একবার বিয়োগ করব, আর একবার যোগ করব। যখন আমরা বিয়োগ করব তখন আমরা ক্ষুদ্রতম দৈর্ঘ্য পাবো, আবার যখন আমরা যোগ করব তখন আমরা বৃহত্তম দৈর্ঘ্য পাবো। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাবো বলতো? 3 মাইনাস, এটার মান তো আমরা বের করে রেখেছি 0.06, তাই না? তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। 3 মাইনাস 0.06, তাহলে এখানে আমরা পাই 2.94 সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এবার আমরা সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্যটাও বের করে ফেলি, কেমন? তাহলে সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য তাহলে আমাদের কি হবে বলতো? 3 প্লাস 3 ইন্টু 2%, তাই না? এই ত্রুটিটাই আমরা যোগ করব, তাহলে এত সেন্টিমিটার।
তাহলে এটা হচ্ছে 0.06, তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো 3.06 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্যটাও আমরা পেয়ে গেলাম, সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্যটাও আমরা পেয়ে গেলাম। আমাদের ইরোডটা চিন্তা করেই আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তমটা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল বের করি এবং সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফলও বের করি। তাহলে সুতরাং সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল তাহলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য আমরা যা পেয়েছিলাম তাকে স্কয়ার করে দিলে আমরা ক্ষুদ্রতম ক্ষেত্রফল পেয়ে যাব। 2.94 সেন্টিমিটার, এটাকে আমরা স্কয়ার করে দিই। তাহলে দেখো তো আমরা কত পাই? 2.94, এটাকে আমরা যদি স্কয়ার করে দিই তাহলে আমরা পাই 8.6436 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে? তাহলে সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। আবার সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল, তাহলে সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? বৃহত্তম দৈর্ঘ্যটাকে স্কয়ার করে দেব। 3.06 সেন্টিমিটার, এটা ছিল আমাদের বৃহত্তম দৈর্ঘ্য। এটাকে যদি আমরা স্কয়ার করে ফেলি তাহলে দেখো আমরা কত পাই? 3.06 হোল স্কয়ার। তাহলে আমরা পাই 9.3636, 9.3636 সেন্টিমিটার স্কয়ার। তাহলে বুঝতে পারলে আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফলও বের করে ফেললাম এবং সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফলও বের করে ফেললাম। এগুলো আমরা ত্রুটি বিবেচনা করে বের করেছি। ঠিক আছে? কিন্তু আমাদের অরিজিনাল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল বলতো? আমাদের অরিজিনাল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 9 সেন্টিমিটার স্কয়ার। আর আমরা ত্রুটি বিবেচনা করে সবচেয়ে কম পেলাম এত এবং সবচেয়ে বেশি পেলাম এত। তাহলে আমাদের ত্রুটি কতটুকু বলো দেখি? আমরা এবার ত্রুটিটা হিসাব করে ফেলি। তাহলে অতএব ক্ষেত্রফল পরিমাপের ত্রুটিসমূহ ক্ষেত্রফল পরিমাপে আমাদের ত্রুটি হবে কত কত বলো দেখি? আমরা প্রকৃত মান ছিল 9 আর মেজারমেন্ট করে আমরা পেয়েছি 8.6436। ঠিক আছে? এটাকে আমরা পরম মান দেব, হ্যাঁ? তাহলে এটা ক্যালকুলেশন করব একবার আমরা। আরেকবার আমরা পেয়েছি 9 মাইনাস 9.3636, এটাকে আমরা পরম মান দেব। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল আমাদের প্রকৃত ক্ষেত্রফল ছিল 9 এবং আমরা ত্রুটি বিবেচনা করে একবার পেয়েছি এটা এবং একবার পেয়েছি এটা। তাহলে 9 থেকে আমরা যদি এটা মাইনাস করি তাহলে আমরা ত্রুটিটুকু পেয়ে যাব। ঠিক আছে? তাহলে 9 মাইনাস অ্যান্সার আগে করে দেই। তাহলে এখানে আমরা পাই 0.3636। দেখো মাইনাস কিন্তু আমরা নেব না। ঠিক আছে? মাইনাস না নেওয়ার জন্যই কিন্তু আমরা এই পরম মান চিহ্নটি ব্যবহার করেছি। আচ্ছা, এটাও আমরা মাইনাস করে দেখি কত হয়? 9 মাইনাস 8.6436। তাহলে এখানে আমরা পাই 0.3564। ঠিক আছে? তাহলে দেখো আমরা ত্রুটি পেয়ে গিয়েছি, তাই না? দুইটা ত্রুটি পেয়ে গিয়েছি। এখন দুইটা ত্রুটি যে আমরা পেলাম এখানে সবচেয়ে বড় যে ত্রুটি সেটাই আমরা বিবেচনা করব। ঠিক আছে? ত্রুটি আমরা সবসময় সবচেয়ে বড়টা নিয়েই কাজ করি। তাহলে এখন আমরা লিখব, যেহেতু ত্রুটি দুটি সমান নয় সেজন্য বৃহত্তম মানটিকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করি।
তাহলে এই দুইটার মধ্যে দেখো তো বৃহত্তম কোনটা? 0.3636, তাই না? এটা 36, এটা 35, তাহলে বৃহত্তম হচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। ওকে, তাহলে এখন আমরা লিখি যে অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটি 0.3636 সেন্টিমিটার স্কয়ার। দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি যদি 2% হয়, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটি হবে এটা। তাহলে দেখো আমাদের অ্যান্সার মিলে গিয়েছে 0.3636 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আচ্ছা, যদি আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম বলতো? এই যে চূড়ান্ত ত্রুটিকে আমরা প্রকৃত মান দ্বারা ভাগ করতাম। ঠিক আছে, আমাদের প্রকৃত মান কত ছিল? পরিমাপকৃত প্রকৃত মান 9 সেন্টিমিটার স্কয়ার, তাই না? তাহলে এটাকে আমরা 9 সেন্টিমিটার স্কয়ার দিয়ে ভাগ করে দিতাম, তাহলে আমরা আপেক্ষিক ত্রুটি পেয়ে যেতাম। আর সেই আপেক্ষিক ত্রুটিকে যদি আমরা পার্সেন্টেজ বা শতকরায় প্রকাশ করতে চাইতাম, তাহলে সেটাকে আমাদের 100% দিয়ে গুণ করলেই হয়ে যেত। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। এই ম্যাথগুলো বড় হলেও আসলে কিন্তু সহজ। আমাদের শুধু যে জিনিসটি জানতে হয়, যে আমাদের যেটা বের করতে বলেছে সেটার সূত্রটা জানতে হয়। এখানে যেমন বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটি বের করতে বলেছিল, তাহলে এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমাকে জানতে হবে। যদি কখনো কোনো ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে বলে, তাহলে আয়তন নির্ণয়ের সূত্রটি আমার জানতে হবে। ঠিক আছে, তাহলেই আমি এই একই নিয়মে সব ম্যাথগুলো এখানে করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। 2 নম্বর সমস্যাটি দেখো, একটি স্লাইড ক্যালিপার্স দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 সেন্টিমিটার পাওয়া গেল। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে? তাহলে এখানে কত শতাংশ ত্রুটি হতে পারে বলতে আপেক্ষিক ত্রুটি বের করতে বলেছে। ওকে, তাহলে চলো এই ম্যাথটি আমরা করে ফেলি। এখানে দেখো বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য পরিমাপ করে এত পাওয়া গেছে। যেহেতু বস্তুটি বর্গাকার, তার মানে বস্তুটির দৈর্ঘ্য এবং প্রস্থ আসলে সমান, অর্থাৎ বর্গাকার বস্তুটির প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.875 সেন্টিমিটার। তাহলে আমরা লিখি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য। বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? 1.875 সেন্টিমিটার। তাহলে বলতো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা 1.875 এটাকে স্কোয়ার করে দেব, তাই না? তাহলে দেখো তো আমরা কত পাই? 1.875 স্কোয়ার, 3.5156, 3.5156 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? 5%, তাই না? তাহলে আমরা লিখি এখন দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। অতএব
সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য, তাই না? তাহলে সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হবে বলো তো? আমাদের বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ছিল 1.875 সেন্টিমিটার, ঠিক আছে? এবং দৈর্ঘ্য পরিমাপে আমাদের আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%, অর্থাৎ এটার 5%, ঠিক আছে? এখন এই 5% ত্রুটি আমাদের কমও হতে পারে, বেশিও হতে পারে। যখন আমাদের কম হবে তখন আমরা ক্ষুদ্রতম দৈর্ঘ্যটি পাবো, এবং যখন আমাদের বেশি হবে তখন আমরা বৃহত্তম দৈর্ঘ্যটি পাবো। তাহলে আমরা প্রথমে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা বের করে ফেলি। আমাদের ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা তাহলে হবে 1.875, এটা হচ্ছে আমাদের মূল দৈর্ঘ্য। এখান থেকে আমরা মাইনাস করব ত্রুটিটা। ত্রুটি কত বলো দেখি? 1.875 এর 5%, তাই না? তাহলে 1.875 ইন্টু 5/100 আমরা লিখতেই পারি। বুঝতে পারলে? এটা তাহলে হচ্ছে আমাদের সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, দেখি কত পাই। 1.875 মাইনাস 1.875 into 5 divided by 100. তাহলে দেখো আমাদের কত আসে? 1.7813, 1.7813, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য। তাহলে একইভাবে আমরা সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্যটিও বের করে ফেলি। সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য, তাহলে বৃহত্তম দৈর্ঘ্য আমরা কিভাবে লিখবো বলো? 1.875 প্লাস 1.875 এর 5%, তাই না? তার মানে ইন্টু 5/100। তার মানে এখানে আমরা ত্রুটিটা যোগ করছি, এখানে আমরা ত্রুটিটা বিয়োগ করেছিলাম, আর এখানে আমাদের ত্রুটিটা যোগ করতে হচ্ছে। তাহলে ক্যালকুলেশন একই, শুধু আমাদের চিহ্নটা চেঞ্জ হবে, তাই না? তাহলে আমরা এখানে চিহ্নটা চেঞ্জ করে দিই, এটা প্লাস করে দিই। তাহলে দেখো আমাদের আসে 1.9688, 1.9688, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য। ওকে, তাহলে এবার আমরা কি করব? সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল এবং সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফলটা বের করে ফেলব। তাহলে এবার আমরা লিখি, সুতরাং সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল কত পাবো আমরা বলতো? 1.7813, এটাকে আমরা স্কোয়ার করে দেব, অত সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? এবং সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল আমরা পাবো 1.9688 হোল স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই দুটো একটু আমরা ক্যালকুলেশন করে ফেলি। 1.7813, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো 3.1730, 3.1730 সেন্টিমিটার স্কোয়ার। আর যদি আমরা 1.9688 এটাকে স্কোয়ার করি তাহলে আমরা পাই 3.8762। ওকে, তাহলে আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম এবং বৃহত্তম ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এবার আমরা ত্রুটিগুলো বের করে ফেলি। তাহলে অতএব ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি, অতএব ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি সমূহ
তাহলে ত্রুটি আমরা কিভাবে বের করব? আমাদের প্রকৃত মান থেকে একবার ক্ষুদ্রতম ক্ষেত্রফলটা মাইনাস করব, আর একবার প্রকৃত মান থেকে আমরা বৃহত্তম মানটা মাইনাস করব। তাহলে আমাদের প্রকৃত মান কত ছিল দেখো তো, 3.5156, তাই না? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের প্রকৃত মান ছিল এই যে এটা 3.5156। তাহলে আমরা ত্রুটিগুলো পাবো 3.5156 মাইনাস 3.1730, এটা একটা ত্রুটি আমরা পাবো, এবং আরেকটা ত্রুটি আমরা পাবো 3.5156 মাইনাস 3.8762। ঠিক আছে, তাহলে এই ত্রুটি দুটো আমরা বের করে ফেলি। 3.5156 মাইনাস 3.1730, তাহলে আমরা পাই 0.3426। 0.3426। আরেকটা যদি আমরা বের করি 3.5156 মাইনাস 3.8762, তাহলে আমরা পাই 0.3606। 0.3606। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে ক্ষেত্রফল পরিমাপে আমাদের ত্রুটি। তাহলে এই দুইটার মধ্যে এখন আমরা কোনটাকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করব বলো দেখি? আমরা যে বড় ত্রুটিটা পাবো সেটাকেই আমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে বিবেচনা করব। তাহলে এখন আমরা লিখি, যেহেতু ত্রুটি দুটি সমান নয়, যেহেতু ত্রুটি দুটি সমান নয়, সেজন্য বৃহত্তম মানটিকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করি। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি হচ্ছে এটা, তাই না? এই দুইটার মধ্যে বড় কোনটা? এটা। তাহলে এখন আমরা লিখি আপেক্ষিক ত্রুটি, যেহেতু আমাদের শতকরা ত্রুটি বের করতে বলেছে, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি বের করতে বলেছে। ওকে, তাহলে এখন আমরা লিখি অতএব আপেক্ষিক ত্রুটি তাহলে আপেক্ষিক ত্রুটির সূত্রটা আমরা কি জানি? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। আর এটাকে যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে আমরা 100% দিয়ে গুণ করে দিই। তাহলে এবার আমরা মান বসিয়ে দিই। আমাদের চূড়ান্ত ত্রুটি হবে 0.3606, এবং আমাদের পরিমাপকৃত মানটা কত হবে বলো দেখি? আমাদের পরিমাপকৃত মান হচ্ছে এটা 3.5156। 3.5156 ইন্টু 100%। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। 0.3606 ডিভাইডেড বাই 3.5156, তাহলে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। একে যদি আমরা শতকরায় নিয়ে যেতে চাই, তাহলে আমরা 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 10.257। তাহলে 10.26 আমরা লিখতে পারি। তাহলে 10.26%, এটাই হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ক্যালকুলেশনগুলো একটু বড় হলেও ম্যাথগুলো কিন্তু আসলে খুব সহজ, তাই না? ম্যাথগুলো আমরা খুব ইজিলি করে ফেলতে পারি, শুধু আমাদের সূত্রগুলো মনে রাখতে হয়। ওকে, তাহলে চলো এবার আমরা চলে যাই নেক্সট ম্যাথে। সমস্যা 3 দেখো, এখানে বলা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ 2.5 সেন্টিমিটার ও ভার্নিয়ার সমাপতন 15 পাওয়া গেল। তাহলে এখানে দেখো একটি ঘনক এবং ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করা হচ্ছে। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যা হবে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু তাই হবে।
ঠিক আছে? তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে আমরা প্রধান স্কেলের পাঠ পেলাম 2.5 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন পেলাম 15। ঠিক আছে, যেখানে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 মিলিমিটার। তাহলে আমাদের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের সকল তথ্য এখানে দেয়া আছে। আমাদের প্রধান স্কেল পাঠ এম দেয়া আছে, ভার্নিয়ার সমাপতন ভি দেয়া আছে এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর মানও দেয়া আছে। এরপর দেখো বলছে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো বলা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3%। আমাদের কি বের করতে হবে? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। ওকে, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটি কি বলো দেখি? একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মনে আছে তোমাদের? সেটা হচ্ছে 6a²। ঠিক আছে, আপেক্ষিক ত্রুটি বের করে এর গ্রহণযোগ্যতা আমাদের ব্যাখ্যা করতে হবে। ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি হচ্ছে 7%। তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি যদি 7%-এর কম হয় তাহলে আমরা বলবো গ্রহণযোগ্য, আর ত্রুটি যদি 7%-এর বেশি হয় তাহলে এটি গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাথটি করে ফেলি। তবে এবার আমরা আর বিস্তারিত লিখবো না, এবার আমরা চলো সংক্ষেপে ম্যাথটি করে ফেলি। তাহলে প্রথমে আমাদের ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে হবে। আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি এখানে। এটা হচ্ছে এম এর মান, এটা হচ্ছে আমাদের ভি এর মান এবং এটা হচ্ছে ভিসি এর মান। এবং দেখো আমাদের এম এর মান সেন্টিমিটারে দেওয়া আছে, ভিসি এর মান মিলিমিটারে দেওয়া আছে, এটাকে আমরা সেন্টিমিটার করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বের করে ফেলি। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এ যদি ধরি তাহলে এ হচ্ছে আমাদের এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, এম এর মান আমাদের 2.5 সেন্টিমিটার প্লাস ভি হচ্ছে 15 ইন্টু ভিসি হচ্ছে আমাদের, এটাকে আমরা সেন্টিমিটার করে ফেলি তাহলে আমরা পাবো 0.005 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশনটা এবার করে ফেলি। 2.5 প্লাস 15 ইন্টু 0.005, তাহলে আমরা পাচ্ছি 2.575 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা ঘনকটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি। ঘনকটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 6 ইন্টু 2.575 হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা স্কোয়ার করে দিলাম ইন্টু 6, তাহলে আমরা পাই 39.78375 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ঘনকটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? আমাদের দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 3%। ঠিক আছে, তাহলে আমরা 3% ধরে ডাইরেক্ট সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে ফেলি, কেমন? তাহলে সম্ভাব্য ক্ষুদ্রতম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে দেখো 6 ইন্টু a², তাই না? তাহলে এ হবে আমাদের কত বলো দেখি? 2.575 মাইনাস 2.575 এর 3%, অর্থাৎ 3/100। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম দৈর্ঘ্য। ওকে, তাহলে ক্ষুদ্রতম দৈর্ঘ্যকে আমরা
স্কোয়ার করে দিলাম এবং তার সঙ্গে আমরা 6 গুণ করে দিলাম। তাহলে আমরা ক্ষুদ্রতম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো এটা আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। প্রথমে আমরা এই অংশটা ক্যালকুলেশন করি। 2.575 ইন্টু 3 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের আসে এটা। এবার আমরা 2.575 থেকে এই জিনিসটাকে মাইনাস করব। 2.575 মাইনাস অ্যান্সার, তাহলে আসলে আমাদের এটাকে আমরা স্কোয়ার করে ফেলবো এবং এটার সঙ্গে আমরা 6 গুণ করব। তাহলে আমাদের আসে 37.43253 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে আমরা সম্ভাব্য বৃহত্তম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলও বের করে ফেলি। সম্ভাব্য বৃহত্তম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে এটা হবে আমাদের 6 ইন্টু 2.575 প্লাস 2.575 ইন্টু 3/100, এটাকে আমরা স্কোয়ার করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি এখানেও। 2.575 ইন্টু 3 ডিভাইডেড বাই 100, তাহলে ত্রুটি আসলো এটা প্লাস করব আমরা 2.575, তাহলে আসলো আমাদের এটাকে আমরা স্কোয়ার করব ইন্টু 6 গুণ করব, তাহলে 42.20658 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। এবার তাহলে আমরা ত্রুটি দুইটা বের করে ফেলি। তাহলে ত্রুটি সমূহ কি হবে দেখো তো, আমরা সংক্ষেপে লিখে ফেলি। 39.78375, এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। এটা থেকে আমরা মাইনাস করব 37.43253, এটা আমরা একটা ত্রুটি পাবো। আরেকটা ত্রুটি আমরা পাবো 39.78375 মাইনাস 42.20658। ওকে, তাহলে আমরা ত্রুটি দুইটা বের করে ফেলি। 39.78375 মাইনাস 37.43253, তাহলে আমাদের আসছে 2.35122। আরেকটা যদি আমরা বের করি 39.78375 মাইনাস 42.20658, তাহলে আমাদের আসে 2.42283। ঠিক আছে, তাহলে দেখো আমরা দুইটা ত্রুটি পেয়ে গেলাম। তাহলে এই দুইটার মধ্যে আমরা চূড়ান্ত ত্রুটি কোনটাকে বিবেচনা করব বলতো? বড় মানটিকে, তাই না? 2.35 আর এটা হচ্ছে 2.42, তাহলে এটাই হচ্ছে আমাদের বড় মান। তাহলে এই বড় মানটিকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করে আমরা আপেক্ষিক ত্রুটি বের করে ফেলি। তাহলে অতএব আপেক্ষিক ত্রুটি এটা কিন্তু আমরা সংক্ষেপে করছি, হ্যাঁ, কথাগুলো কিন্তু লিখতে হবে। কি লিখতে হবে বলতো? এখানে লিখতে হবে যেহেতু ত্রুটি দুটির মান সমান নয়, সেজন্য বৃহত্তম মানটিকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করি। এগুলো আমরা আগের ম্যাথটিতে বিস্তারিতভাবে লিখেছি, এজন্য এখানে আর আমি লিখছি না, কেমন? কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই এগুলো লিখতে হবে। তাহলে চলো আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করে ফেলি। 2.42283 ডিভাইডেড বাই, আমাদের রিয়েল ভ্যালুটা কত ছিল বলো দেখি? প্রকৃত মান 39.78375, তাই না? তাহলে আমরা লিখে ফেলি 39.78375, আর এটাকে আমরা 100% দিয়ে গুণ করি, তাহলে আমরা শতকরায় ত্রুটিটা পেয়ে যাব।
তাহলে দেখো এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। 2.42283 ডিভাইডেড বাই 39.78375, তাহলে আমাদের আসে এটাকে আমরা 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা পাবো 6.09। ওকে, তাহলে 6.09%। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। এখন প্রশ্নে দেখো আমাদের কি বলেছিল, তাহলে দেখো প্রশ্নে আমাদের বলেছিল আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করো। যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি কত বলো দেখি, 7%, তাই না? তাহলে আমরা পেয়েছি কত, 6.09%। তাহলে আমরা কম পেয়েছি, তাই না? তাহলে অবশ্যই আমাদের দৈর্ঘ্য পরিমাপটি গ্রহণযোগ্য হবে। কেমন? তাহলে আমরা লিখি, দেখো আমরা ফাইনাল ফিনিশিংটা কিভাবে লিখব। এখানে দেখো আমরা পেলাম আপেক্ষিক ত্রুটি 6.09%, তাই না? এখানে আমরা লিখে দেব যা 7% এর তুলনায় কম। সুতরাং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে বুঝতে পারলে ম্যাথটি আমরা কিভাবে করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। সমস্যা 4 দেখো, চিত্রের বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত? তাহলে চিত্রটি দেখো, চিত্রে একটি বর্গাকার বস্তু দেয়া আছে যার প্রতি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে এই বর্গাকার বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? কিন্তু দেখো দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত সেটা কিন্তু আমাদের দেয়া নেই। দৈর্ঘ্য পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত সেটিও আমাদের দেয়া নেই। তাহলে যদি কখনো এমন হয় যে দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি কত এগুলো আমাদের দেয়া না থাকে, তখন আমরা কিভাবে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করব বা আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করব? এজন্য মূলত আমাদের দৈর্ঘ্য পরিমাপের চূড়ান্ত ত্রুটিটা ধরে নিতে হবে। চূড়ান্ত ত্রুটিটা আসলে আমরা কিভাবে ধরে নেব, এটাই এখন প্রশ্ন, তাই না? তাহলে দেখো আমাদের যে দৈর্ঘ্যটা দেয়া থাকবে, এখানে যেমন দেয়া আছে 15 সেন্টিমিটার, তাই না? যে দৈর্ঘ্যটা দেয়া থাকবে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে সেই দৈর্ঘ্যটা কোন স্কেল দিয়ে মাপা হয়েছে এবং সেই স্কেলটি দ্বারা ক্ষুদ্রতম কতটুকু দৈর্ঘ্য মাপা সম্ভব। ক্ষুদ্রতম যতটুকু দৈর্ঘ্য মাপা সম্ভব তার অর্ধেকই হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। যেমন ধরো কোনো বস্তুর দৈর্ঘ্য যদি আমাদের দেয়া থাকে 5 সেন্টিমিটার, তাহলে এটা দ্বারা বোঝা যায় যে এটা মূলত সেন্টিমিটার স্কেল দ্বারা মাপা হয়েছে এবং তার ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 সেন্টিমিটার। তখন আমাদের চূড়ান্ত ত্রুটিটা তাহলে কত হবে, 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.5 সেন্টিমিটার। ঠিক আছে, আবার যদি কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা পাই 20 মিলিমিটার, তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে সেই স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ সেই স্কেল দ্বারা 1 মিলিমিটার পর্যন্ত মান পরিমাপ করা যায়। তাহলে তার ক্ষেত্রে আমরা ত্রুটিটা ধরব 1 মিলিমিটার ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.5 মিলিমিটার। ঠিক আছে, আবার যদি দেখো কোনো দৈর্ঘ্য আমাদের দেয়া আছে এরকম 6.2 সেন্টিমিটার, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি বলতো? এটা দ্বারা বোঝা যাচ্ছে সেই স্কেল দ্বারা 0.1 সেন্টিমিটার পর্যন্ত মান মাপা সম্ভব। তাহলে আমরা 0.1 সেন্টিমিটারকে 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে আমরা কত পাবো বলতো? 0.05 সেন্টিমিটার। তাহলে এটা হবে এই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি যদি দেয়া না থাকে তাহলে এভাবে আমাদের চূড়ান্ত ত্রুটিটা ধরে নিতে হবে। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত হবে বলো দেখি। এখানে আমাদের বর্গাকার বস্তুটির প্রতিবাহুর দৈর্ঘ্য দেয়া আছে 15 সেন্টিমিটার, তাই না?
তার মানে এটা পরিমাপ করা হয়েছে যে স্কেল দ্বারা, সেটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। সেখানে আমরা 1 সেন্টিমিটার পর্যন্ত মান পরিমাপ করতে পারি। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি হবে 0.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে চলো ম্যাথটা আমরা করে ফেলি। কেমন? তাহলে আমরা লিখি চিত্রের বস্তুটি বর্গাকার এবং এর প্রতি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল কত হবে আমরা বের করে ফেলি। অতএব বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল ফিফটিন সেন্টিমিটারকে আমরা স্কোয়ার করে দেব, তাই না? তাহলে আমরা কত পাবো বলতো? 225 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা কি লিখব। এটা যেহেতু সেন্টিমিটার স্কেলে পরিমাপ করা হয়েছে, আমরা লিখব পরিমাপের অনিশ্চয়তার কারণে সেন্টিমিটার স্কেলের ত্রুটি বিবেচনা করে পাই তাহলে আমরা সেন্টিমিটার স্কেলের ত্রুটি বিবেচনা করে কি পাবো বলো দেখি। বর্গাকার বস্তুটির প্রতিবাহুর দৈর্ঘ্য ফিফটিন সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 0.5 সেন্টিমিটার হচ্ছে তার চূড়ান্ত ত্রুটি। এবার তাহলে আমরা সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল এবং সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল বের করে ফেলি। এবার তাহলে আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা আগের মতোই সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল এবং সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল বের করে ফেলব। সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল ফিফটিন মাইনাস 0.5 হোল স্কোয়ার, আর সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল হবে আমাদের 15 প্লাস 0.5 স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। 14.5 স্কোয়ার তাহলে পাচ্ছি এটা, আর এটা হচ্ছে 15.5 স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 240.25। ঠিক আছে, তাহলে আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল এবং বৃহত্তম ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। এবার আমরা ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি বের করে ফেলতে পারবো। অতএব
ক্ষেত্রফল পরিমাপের ত্রুটিসমূহ তাহলে দেখো আমাদের অরিজিনাল ক্ষেত্রফলটি ছিল 225 মাইনাস আমাদের ক্ষুদ্রতম ক্ষেত্রফল কত 210.25। এভাবে আমরা একটা ত্রুটি পাবো এবং আরেকটা ত্রুটি আমরা কিভাবে পাবো 225 মাইনাস 240.25। ঠিক আছে, তাহলে আমরা ত্রুটি দুটো বের করে ফেলি 225 মাইনাস 210.25 14.75। আর একটা হচ্ছে আমাদের 225 মাইনাস 240.25 তাহলে 15.25। তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি কোনটাকে বিবেচনা করব বড়টাকে, তাই না 15.25। তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি কত হবে বলো দেখি, আমরা করে ফেলি আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি তাহলে আমাদের হবে 15.25 ডিভাইডেড বাই 225 ইন্টু 100%। তাহলে দেখো তো কত হয় 15.25 divided by 225 into 100%। তাহলে আমাদের আসে 6.78%। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো ম্যাথটা তোমরা বুঝতে পারলে কিনা। ম্যাথটা ঠিক আগের মতোই, শুধু এখানে প্রবলেম হলো এই জায়গায়। ঠিক আছে, যে ত্রুটিটা আমাদের দেয়া ছিল না। ত্রুটি দেয়া না থাকলে আমরা কিভাবে চূড়ান্ত ত্রুটিটা ধরে নেব এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। সমস্যা 5 দেখো, চিত্রের কিউ বস্তুটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি আছে। তাহলে কিউ বস্তুটি হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তু, তাই না? তার দৈর্ঘ্য দেয়া আছে 15 সেন্টিমিটার, তার প্রস্থ দেয়া আছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই বস্তুটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি আছে, অর্থাৎ আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি কত সেটা দেয়া নেই। তাহলে আমরা ঠিক আগের ম্যাথটির মতোই এটা ধরে নেব। যেহেতু এটা সেন্টিমিটার স্কেলে পরিমাপ করা হয়েছে, তাহলে এক্ষেত্রেও আমাদের ত্রুটি হবে 0.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 0.5 সেন্টিমিটার চূড়ান্ত ত্রুটি ধরে আমরা সর্বনিম্ন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করব, বৃহত্তম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করব এবং আমরা আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত সেটা বের করব। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমরা নিজে নিজেই করতে পারবে। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, এই টপিকের ম্যাথগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করলে এই টপিকের ম্যাথ তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে, কারণ এই টপিকের সবগুলো ম্যাথ মোটামুটি একই রকম। এইভাবেই আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই ম্যাথগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে আজকে পর্যন্তই, বাকি ম্যাথগুলো আমরা পরের ক্লাসে করব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।